আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর আপনারা পিছের ভিডিওতে দেখেছেন যে আমি পিরোজপুর গাড়ি খালি করেছিলাম। পিরোজপুর গাড়ি খালি করে ওখান থেকে টিপ ধরছিলাম। নাজিরপুর থেকে লোড হওয়ার কথা ছিল, যাবে হচ্ছে রাজশাহী। তো ভাবলাম রাজশাহী টিপটা হয়েছে, ভালো হয়েছে, রাজশাহীতে আলু আছে, আলু নিয়ে যেতে পারবো, যদিও ভাড়া কম। তারপরে ভাবলাম ওখানে যে কুষ্টিয়ার ভাড়া দিচ্ছে রাজশাহীতে, এমন একটা অবস্থা। তো ভাবলাম রাজশাহী গেলে ওখান থেকে আলু হচ্ছে, আবার একটা আলু টিপ নিতে পারবো। সেই চিন্তা করে টিপটা ফাইনাল দিছিলাম। গতকালকে লোড হওয়ার কথা ছিল। এসে পার্টি আমাদেরকে বলছিল যে এই মোহনা পাম্পে এসে থাকবেন, এখান থেকে লোড শুরু হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই গাড়িটা লোড হচ্ছে এখানে। আরও সামনের থেকে নিয়ে আসছি, মাটি ভাঙা বাজার থেকে লোড করে আবার এখানে আসিছি, মানে ব্যাগে আসা লাগছে। যাই হোক, কালকে সারাদিন এখানে অপেক্ষা করলাম। প্রচুর বৃষ্টি হচ্ছিল, আপনারা জানেন সারা বাংলাদেশে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, সব এলাকাতেই। এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার কারণে কালকে আর লোড করা সম্ভব হয়নি। আজকে দুপুরের পর থেকে একটু আবহাওয়া ভালো হয়েছে, তো পার্টি বলো লোড লাগাই দিছে, পার্টি ডাক দিয়ে নিয়ে গাড়িটা। এখনও পর্যন্ত এখন বাজে হচ্ছে রাত 9:25 বাজে আমার ঘড়িতে, রাত 9:25 বাজে, আর এখনও লোড শেষ হয়নি। তার কারণ হচ্ছে ওই যে পিছে টলি আছে, মাল অনেক দূরের থেকে নিয়ে আসা লাগতেছে, অনেক দূরের থেকে নিয়ে এসে গাড়িতে লোড দিচ্ছে, যার কারণে সময় লাগতেছে। রাস্তার আশেপাশে নাই, ধান তো শেষ, আপনারা জানেন ধানের সিজন শেষ। কিছু কিছু ধান আছে হয়তো গোডাউনে রাখা ছিল, সেই ধানগুলো বাইরে হচ্ছে। তো যাই হোক, এই ব্লগে আপনাদেরকে স্বাগতম, নতুন ব্লগ শুরু করতেছি। আর যাওয়ার পথে, চলার পথে যেহেতু রাজশাহী যাব, আকিজ মিল, এটা হচ্ছে রাজশাহী পার হয়ে আরও 20 কিলোর মতো যেতে হবে ইনশাল্লাহ। সেখানকার পরিবেশ, চলার পথে, এই যাত্রা পথে রাস্তার পরিবেশ, ট্রাক ড্রাইভারের গল্পগুলো কেমন হয় সেগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আর সাথে থাকবেন ইনশাল্লাহ এই সফরের শেষ পর্যন্ত। আবার চলার পথে গল্প হবে আপনাদের সাথে। আমরা যাত্রা শুরু করলাম, বেশ 350 কিলোর মতো একটা যাত্রা হবে হয়তো বা রাজশাহী পর্যন্ত। আজকে রাতে হয়তো আর কভার হবে না, কারণ এখন রাত 12টা বেজে গেছে, 12টার বেশিই বাজে। লোড হইতে অনেক সময় লেগে গেল। তবে ভালো হয়েছে, একটা সফর সঙ্গী পেয়ে গেছি, আমাদের এলাকার গাড়ি। ভালো হলে দুজন একসাথে যেতে পারবো। ওটা ঈশ্বরদীর মাল, আমারটা রাজশাহীর মাল। আর যে কথা বলতেছিলাম, এই রাস্তার অবস্থাটা আসলে খুবই খারাপ। মানে নতুন রাস্তা, কিন্তু রাস্তার দুই সাইডে পানি হওয়ার কারণে রাস্তা একেবারেই নষ্ট হয়ে গেছে, একেবারে পচে গেছে বললেই হয়। আসলে দিনের বেলা হলে আরও ভালোভাবে দেখাতে পারতাম। খুবই একটা বাজে অবস্থা। এই পিরোজপুর থেকে নাজিরপুর হয়ে যে রাস্তাটা টঙ্গিপাড়া গোপালগঞ্জে বাইরে, সেই রাস্তাটা আসলে রাস্তার দুই পাশে পানি হওয়ার কারণে রাস্তা একদমই পচে গেছে, খুব বাজে একটা অবস্থা। যাই হোক, দোয়া করবেন। নতুন সফর একটা শুরু করলাম, প্রথমবারই। আগে কখনো এখান থেকে ধান নিয়ে আমি রাজশাহীতে যাইনি। টমেটো নিয়ে গেছিলাম, অন্য মাল নিয়ে গেছি, কিন্তু ধান নিয়ে প্রথম যাচ্ছি রাজশাহীতে। মাল নামবে বললাম আমাদের আকিজ অটো রাইস মিলে। ইনশাল্লাহ সেখানকার পরিবেশ দেখাবো, এবং আজকের এই যাত্রায় কোথায় দাঁড়াচ্ছি, কোথায় খাওয়া দাওয়া করতেছি, কী করতেছি, সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই দোয়া করবেন আমাদের যাত্রা যেন সহি সালামতে ভালোভাবে সম্পূর্ণ হয়। আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে ভালোভাবে আমাদের গন্তব্যস্থান রাজশাহীতে পৌঁছে দেয়। ইনশাল্লাহ সব কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই সাথে থাকবেন। খুব একটা বাজে অবস্থা রাস্তার, মানে দুই সাইড দিয়ে ফেটে বাইরে হয়ে গেছে, মাঝখান মুছে হয়ে গেছে। খুব একটা বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। এখান থেকে কিছুদিন আগে রাস্তাটা খুব ভালো ছিল, কিন্তু এখন ইদানিং বৃষ্টিতে আর রাস্তার দুই সাইডে মানে পানি থাকার কারণে এই অবস্থাটা হয়েছে। রাস্তার একেবারে পচে ছাড়াই গেছে রাস্তা, সব গাড়ি একদিকে কাত হয়ে যাচ্ছে। যাই হোক, সাবধানে পার হয়ে রাস্তাটা দোয়া করবেন আর সাথেই থাকবেন। বাগেরহাট 55 কিলোমিটার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাস্তায় আছি টঙ্গিপাড়া যাচ্ছি রাজশাহী। আনলোড করছিলাম। সবরের ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউবে দেখতে হবে নাকি? আগে একটা ভিডিও দিছি। পরিবেশগুলো অস্থির পরিবেশ ভাই, রাস্তাগুলো মনে করেন সেই রাস্তাগুলো ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, রাস্তাগুলো অস্থির রাস্তা, দুই সাইড দিয়ে দাগ দেওয়া রাস্তাগুলো ফুল ফ্রেশ। আচ্ছা, আনিসের ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, আনিসের ভিডিও দেখবেন টিকটকে।
আর আনিসুরের একটা আইডিয়া আছে, আপনারা জানেন, অনেকে দেখেছেন কিনা জানি না, 360 এক্সপ্রেস ফেসবুক পেজ, ওখানে ফলো দিবেন, ওখানে ওকে পাবেন। ওর হেল্পার লাইফটা দেখাতে চাই ওখানে। আলহামদুলিল্লাহ আমরা এখন এসে দাঁড়ালাম হচ্ছে ভাটিয়াপাড়া। এটা হচ্ছে আপনার এনার্জি ফিলিং স্টেশন। খাওয়া দাওয়া করবে এখান থেকে, খিদা লাগছে, রাত অনেক বেজে গেছে, এখন বাজে হচ্ছে রাত 1:45 আমার ঘড়িতে। তো আসলে এই গোপালগঞ্জ থেকে এই যে ভাটিয়াপাড়া পর্যন্ত আসলাম, রাস্তায় কিছু কিছু জায়গায় এমন এমন ক্ষতি হয়েছে, খারাপ হয়েছে, মানে হঠাৎ হঠাৎ গর্ত হয়ে গেছে বৃষ্টির কারণে। মানে কিছু কিছু জায়গায় হঠাৎ হঠাৎ করে রাস্তার কার্পেটিং উঠে গেছে, বড় বড় গর্ত হয়ে গেছে, পানি জমে আছে। একটা গাড়ি যখন রানিংয়ে আসে, এসে হঠাৎ করেই যদি ওই গর্তটার ভিতরে পড়ে, ধপ করে যদি পড়ে, একটা গাড়ি বড় ক্ষতি হয়ে যায়। লোড গাড়িগুলার কিনপিন ভাঙতে পারে, পাতি সেট মেন পাতি ভাঙতে পারে, তখন একটা গাড়ি দুর্ঘটনা হয়, গাড়ির ফিটনেস নষ্ট হয়ে যায়, এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। রাস্তার তো কোনো ফিটনেস নাই বললে হয়। এগুলোর আসলে রুট পারমিট কে দিছে জানি না, এই প্রশ্ন করা হয়তো বা আমাদের মুখ থেকে মানায় না, শুধু তাদের মুখেই মানাই যে ট্রাক ড্রাইভারদের ট্রাকের ফিটনেস থাকা লাগবে, রুট পারমিট থাকা লাগবে, আর যা পারেই হোক। এই হলো অবস্থা। আসলে মাঝে মাঝে আফসোস হয়, খারাপ লাগে, মানে কি বলবো, আর কোনো ভাষা খুঁজে পায় না। রাস্তায় কিছু কিছু জায়গায় বিট দিয়ে রাখছে, যেখানে আসলে বিট মানায় না। হঠাৎ একটা গাড়ি রানিং 40, আমাদের ওভারলোডের গাড়িগুলো তো দেখা যাচ্ছে 40-42, এর বেশি আমরা চালাতে পারি না, কখনো সর্বোচ্চ 45। তো একটা গাড়ি 45 স্পিডে এসে যদি একটা বিট ধপ করে মেরে দেয়, গাড়িটা বড় ক্ষতি হতে পারে। কোথায় বিট দিলে হয়, কোথায় প্রয়োজন, কোনো নির্দিষ্ট কোনো নিয়মকানুন নাই। মানে কি বলবো, মনে হয় যেন অশিক্ষিত, মূর্খ, এরকম কিছু ইঞ্জিনিয়ার লোকজন এসে রাস্তার কাজকাম করেছে, যার কারণে এই অসুবিধাগুলো হয়। এগুলো কথা বলার মতো কোনো মানুষ নাই, খারাপ লাগে। যাই হোক, ব্রিজের ওই পাশে, মানে ভাটিয়াপাড়া উড়াল সেতু ব্রিজের ওই পাশে দাঁড়াইতে চাইছিলাম, ওখানে দাঁড়ালাম না। তার কারণ হচ্ছে রাস্তার উপরে গাড়িগুলো পার্কিং করা লাগতেছে, আর আমি নিজেই এই টিপি আপনারা দেখলেন রংপুরতে আসার সময়, এই রং পার্কিংয়ের কারণে, ভুলের কারণে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথেই, আমাদের সাথেই। এটা যে কোনো কারোর সাথে ঘটতে পারে। এই জন্য করে আমি আর ওখানে দাঁড়ালাম না, আমি নিজে সতর্ক হয়ে গেলাম। আগে নিজেকে সংশোধন করতে হবে, পরে অন্য কাউকে বলতে হবে। আমার এটা জ্ঞান হয়ে গেছে, আর এই ভুল কাজটা সহজে জানা মতো করবো না। কিন্তু কি করব, রাস্তায় পার্কিংয়ের জায়গা পায় না, আমাদের জন্য একটা নির্দিষ্ট কোনো পার্কিংয়ের জায়গা দেওয়া নেই, যার কারণে এই অসুবিধাগুলো হয়। অবৈধভাবে পার্কিং করতে হয়, করে দাঁড়ায় টায়ার ঠান্ডা করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, তখন একটা দুর্ঘটনা ঘটে যায়। আর দুর্ঘটনা তো সবসময় ঘটে না, হঠাৎ করেই ঘটে যায়, যার কারণে পার্কিংয়ের খুব অসুবিধা। প্রত্যেক চালক ভাই আপনাদের কাছে অনুরোধ রইল, যে যেখান থেকে দেখছেন, যদি আমার কথা আপনাদের কাছে কানে পর্যন্ত পৌঁছাই, আপনাদের কাছে অনুরোধ রইল, এখন বর্ষার সময় রাস্তাঘাটে যেখানে সেখানে গাড়ি পার্কিং করে দাঁড়াবেন না। একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। সবাই সাবধানতার সহিত একটা নিরাপদ জায়গায়, নিরাপদ আশ্রয়ে, নিরাপদ স্থানে গাড়ি রাখার, পার্কিং করার চেষ্টা করবেন। আমিও যেমন উপরে দাঁড়াইনি, উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো ছিল, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। যদিও পাম্পের ভিতরে একটা হোটেল আছে, যাহাই ডাল ভাত 2টা খেয়ে চলে যাব। ওখানে দাঁড়াইতে পারলে হয়তো ইচ্ছা ছিল রুটি খাবো, কিন্তু আসলে পরিবেশ দেখে আর দাঁড়াইতে ইচ্ছা হলো না। একটা দুর্ঘটনা ঘটতে পারে, ব্রিজ থেকে গাড়িগুলো নামতেছে, উঠতেছে, একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। যাই হোক, অনেক কথায় বলতে ইচ্ছা হয় মাঝে মাঝে, মানে খুব খারাপ লাগে। দোয়া করবেন, খাওয়া দাওয়া শেষ করে আসি, আর এখানে খাওয়া দাওয়া শেষ করে ছাড়বো। আপনারা যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। এখন অনেক রাস্তা যেতে হবে, এখানে খাওয়া দাওয়া করে দেখি কতদূর যাওয়া যায়, ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। তো সাথে থাকবেন এই সফরের শেষ পর্যন্ত। এই যে গাড়িটা এখন নামতেছে, নেমে ঘোরাইলো, ব্রিজ থেকে নামলো, নেমে এখান থেকে ঘোরাইলো। একটা গাড়ি ব্রিজ থেকে নামতেছে, কি একটা পরিবেশে দেখেন, সামনে এখনই একটা বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। ব্রিজ থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে নেমে আসতেছে এই যে উড়াল সেতুর থেকে। আর যারা বোয়ালমারি হয়ে ফরিদপুর যাবে, মাইজকান্দি এইদিকে চলে যাবে, সেই গাড়িগুলো ওই ব্রিজ থেকে নামে এখানে ইউটার্ন নিতে হয়। এই সামনে ওই যে গাড়িটা যাচ্ছে ওখানে, তো ব্রিজ থেকে নামেই যখন ওখান থেকে ইউটার্নটা নেয় একটা গাড়ি, মানে ব্রিজ থেকে নামেই 100 গজও হয়নি, হয়তো বা 50 গজ দূরেই বাই টার্নিংটা নিতে হয়। যারা চালক ভাইরা আছেন আমাদের বাংলাদেশে, এসব রোডে চলাফেরা করেন, তারা জানেন
ভাটিয়াপাড়া উড়াল সেতু ব্রিজ থেকে নামেই 50 গজ আসে এখান থেকে বামে টার্নিংটা নিয়ে বোয়ালমারি রোডে ঢুকতে হয়। তো গাড়িটা যখন নামতেছে নামে যখন বাইরে ঢুকতেছে ব্রিজ থেকে একটা গাড়ি চলে আসছে, ইমার্জেন্সি ব্রেক হয়ে গেল। একটু আগে দেখলাম এখান থেকে একটা পরিবহন খুব স্পিডে যাচ্ছে, যাইতে যেয়ে একটা গাড়ি ওখান থেকে নামতেছে, গাড়িটা ইমার্জেন্সি ব্রেক করে বাইরের দিকে চলে গেল, মানে বস্তার মধ্যে, মানে এমন একটা খারাপ অবস্থা। এসব অনিয়ম, মানে এসব নিয়মকানুন না থাকার কথা, যদি এখানে একটা গোল চত্বর থাকতো তাহলে রাস্তা এখানে রাখার কী দরকার ছিল। যেমন আমার জ্ঞান থাকা সত্ত্বেও আমি কখনো ওখান থেকে নেমে ঘোরাইনি, আমি সবসময় ব্রিজ থেকে নেমে এসে এই পাম্প থেকে ঘোরায় তারপরে এই দিক দিয়ে চলে যাই। তো এটা আসলেই দেখার কেউ নেই, বলারও কেউ নেই, এগুলো আসলে ভুল, আমাদেরই ভুল। কিন্তু আমাদের ভুলগুলো সংশোধন করে দেওয়ার জন্য একজন দক্ষ লোক দরকার, দক্ষ মানুষ দরকার, যে আমাদের এই ভুলগুলোকে সংশোধন করে দেবে, আমাদেরকে বুঝায় বলবে। পরিস্থিতি, মানে একটু আগেই একটা ভিডিওর ভিতরে বলতেছিলাম, পরিস্থিতি এটা সামনে এখনই ঘটে যাচ্ছিল দুর্ঘটনা। কে দায়ী নিত এই দুর্ঘটনার দায়ীটা কে নিত? অজর হয়তো দেখা 2-3টা প্রাণ ঝরে যেত, একটা বড় দুর্ঘটনা ঘটে যেত, ক্ষতি হয়ে যেত, কিন্তু আসলে দায়ী কেউ নিত না। আর এটার হয়তো বা এখন দুর্ঘটনা ঘটলে হয়তো মামলা মকদ্দমা হামলা দামলা হয়ে যেত, কিন্তু সমাধান কিন্তু হতো না। পরবর্তী আরেকজন চালক এসে ঠিক একইভাবে এখান থেকে ঘুরতো। এই হলো অবস্থা বাংলাদেশ। আসলে কি বলবো, আর মাঝে মাঝে মনে হয় বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যায়। সব কিছুই ভালো আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু কিছু কিছু অনিয়ম শৃঙ্খলা নাই, যেগুলোর জন্য খুব খারাপ লাগে, কষ্ট লাগে, মানে সেগুলো আর বলার কোনো ভাষাই থাকে না, মানে মুখ দিয়ে খারাপ কথা চলে আসে। যাক, সেদিকে না যাই, কিছুই বলার নেই আমার। শুভ সকাল, আমরা এখন পাংশার ভিতর চলে আসি, সামনে অল্প কিছু দূর গেলেই পাংশা। রাস্তার অবস্থাটা কি বুঝতে পারতেছেন কতটুকু জানি না, খুব ভয়াবহ একটা অবস্থা। মানে বর্ষায় বৃষ্টিতে রাস্তা এত বেশি স্লিপ হয়ে আছে, তেল তালা একেবারে, ব্রেক করলেই গাড়ি দৌড় দেবে, মানে এমন একটা অবস্থা, তেল হয়ে আছে একেবারে। হয়তো ক্যামেরায় এতটা ভালো একটা বোঝা যাচ্ছে না, তবে সত্যি খুব খারাপ অবস্থা, মানে ব্রেক ধরলেই গাড়ি স্লিপ দেবে এমন একটা অবস্থা। ইমার্জেন্সিতে যাবারই কোনো ব্যবস্থা নেই। যাই হোক, সবাইকে শুভ সকাল। আজকে দিনের মতো যাত্রা আমরা হয়তো সামনে কোথাও শেষ করব, যে বিশ্রাম নেব, যেহেতু আজকে আর কভার হচ্ছে না, সুতরাং কোথাও যে বিশ্রাম নেব। যদি সকাল সকাল ছেড়ে যেত সন্ধ্যার টাইমে তাহলে হয়তো বা যেতে পারতাম, যেহেতু গাড়ি ছাড়ছি রাত 12টার সময়, এত দূর চলে আসছি, আপনার 200 কিলোর একটু কম এরকমটা আর কি আসলাম। যা হোক, দেখি সামনে ইচ্ছা আছে ড্রাইভার হোটেলে যে গাড়িটা সাইড করার, ওখানে সাইড করে দিয়ে খাওয়া দাওয়া, ওখানে সারাদিন ওখানে বিশ্রাম নেবো, আবার ইনশাল্লাহ সন্ধ্যায় ছাড়বো। তো কোথায় যেয়ে সর্বশেষ আমরা দাঁড়াচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে দেখানোর, জানানোর। আমরা ড্রাইভার হোটেলে পৌঁছে গেছি, খাওয়া দাওয়া করে নিলাম। গরম ডাউল, গরম ভাত আর ডিম ভাজি, আলু ভর্তা যদিও বা হয়নি, এখান থেকে খাওয়া দাওয়াটা করে নিলাম। রাতের বেলা খাইছিলাম ভাটিয়াপাড়া থেকে, ওখানে খাওয়া দাওয়াটা পছন্দ হয়নি, অল্প খাইছিলাম, মানে রাত হয়ে গেছিলো, খাওয়া দাওয়ার ভালো ছিল না, খেতে পারিনি, আর রুচিসম্মত হয়নি এক কথায়। এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম, এখন বিশ্রাম নেব, গাড়ির পাশে সাইড করে রাখছি। এখন যেটা বলতেছিলাম, এই যে ক্যাচিং লাইটের এটা খুলে দিলে আবার আটকে রাখা যায়, এরকম লুকোচুরি কেন? এই লুকোচুরি বিষয়টা আসলে ঠিক না আমার মতে। এটার কারণ হচ্ছে, এটার কারণ হচ্ছে মামলা দেয়, পুলিশে মামলা দিয়ে দেয় এলইডি লাইটের কারণে। এই এলইডি লাইটের কারণে পুলিশে মামলা দেয়, কিন্তু এই এলইডি লাইটই আবার পুলিশের গাড়িতে লাগানো আছে। 100-র মধ্যে 100 ভাগ সত্যি কথাটা এমন মিথ্যা নেই। পুলিশের গাড়িতেও এলইডি লাইট লাগানো আছে, কিন্তু আমরা লাগাইলে অসুবিধা, বাসে লাগাইলে অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। শুধু ট্রাক ড্রাইভাররা লাগাইলেই যত অসুবিধা, আর কি বলবো, যত মামলা মকদ্দমা ঝামেলা হয়রানি সব আমাদেরকে পোহাইতে হয়। পরিবহনে লাগাইলে সমস্যা নেই, বাসে লাগাইলে সমস্যা নেই, পুলিশের গাড়িতে লাগাইলে সমস্যা নেই, শুধু ট্রাক ড্রাইভারদের অসুবিধা। তো এই লাইটটা যদি এত অসুবিধাই হয় তাহলে এটা ইম্পোর্ট বন্ধ করে দিক, যেখান থেকে বিক্রয় হয়, তৈরি হয়, উৎপাদন হয়, যেসব দোকান থেকে বিক্রয় করে সেসব জায়গাগুলো ভোক্তা অধিদপ্তর যে বন্ধ করে দিক, যে গাড়ি লাইটগুলো অবৈধ, এগুলো আপনার দোকানে বিক্রি করতে পারবেন না। দোকানে বিক্রি করতেছে মানে ওটা বৈধ, আর আমরা তাই কিনতেছি।
যেহেতু বিক্রি হচ্ছে তারও ট্রেড লাইসেন্স আছে, সে লাইসেন্সধারী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সে বিক্রি করতেছে আর আমরা লাগাচ্ছি। তাহলে ভোক্তা অধিদপ্তর যে ওখানে যে ওই দোকান থেকে বন্ধ করে দিক, উৎপাদনগুলো বন্ধ করে দিক, তাহলে তো কথা থাকে না। শুধু অসুবিধাই ট্রাক ড্রাইভারদেরকে নিয়ে, এটা আসলেই গ্রহণযোগ্য না, একেবারে মেনে নেওয়ার মতো কোনো বিষয় না এটা। কিন্তু কী করবো, আমরা অবহেলিত, আমাদের হয়ে একজন কথা বলবে সামনাসামনি এরকম কোনো মানুষ নেই। যে কেন বাসে লাগালে অসুবিধা নাই, পুলিশের প্রশাসনিক গাড়িতে লাগালে অসুবিধা নেই, যত অসুবিধা শুধু ট্রাক ড্রাইভারদের। হাইডলি খরান খুলতেছে ট্রাক ড্রাইভারদের, পরিবহন তো ধরে কিন্তু এগুলো করে না। সিট বেল্টের মামলা দেয় শুধুমাত্র ট্রাক ড্রাইভারদের, অসুবিধা নেই, পরিবহনদের কোনো অসুবিধা নেই। সেনাবাহিনীর যে 6 চাকার গাড়িগুলো চলতেছে সে গাড়িতেও আমি গত 2 দিন আগে দেখছি, এটা কোথায় দেখলাম যেন, বাগেরহাট অঞ্চলে দেখলাম। সেনাবাহিনীর যে 6 চাকার যে গাড়িগুলো আছে, বড় গাড়ি ওদের, সেই গাড়িতে এলইডি লাইট লাগানো এবং হাইডলি খরেন লাগানো, হাইডলি খরেন বাজাইতে যাচ্ছে। সেখানে অসুবিধা নেই। যত অসুবিধা আমরা সাধারণ মানুষ যারা, আমরা আসলেই নির্যাতিত, মানে কি বলবো, কিভাবে বলবো জানি না, আমরা আসলে অসহায়। আমাদের হয়ে কথা বলার মতো আমাদের শ্রমিক ইউনিয়নের কোনো মানুষ নাই, মালিক সমিতির কোনো মানুষ নাই যে আমাদেরকে হয়ে আমাদের পক্ষ নিয়ে কথাগুলো বলবে যে কেন, কোন কারণে শুধুমাত্র ট্রাক ড্রাইভারদের উপরে এই অত্যাচারগুলো করা হয়, এটা বলার মানুষ নেই। যাই হোক, কিছুই বলার নেই, এখন বিশ্রাম নিব। সবাই সাথে থাকেন। ঘুম থেকে উঠে আবার এখানেই থাকবো, এখান থেকে যাচ্ছি না, যেহেতু কুষ্টিয়া শহর সামনে আর রাস্তা এখন অনেকটা বাকি আছে, সুতরাং কোথাও যাচ্ছি না, এইখানেই খাওয়া দাওয়া করে ঘুমাবো ইনশাল্লাহ। ঘুম থেকে উঠে আবার সিদ্ধান্ত নেব কোথায় যাব, কখন ছাড়তেছি, সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম, শুভ বিকাল সবাইকে। সারাদিন এখানে ঘুমাইলাম, একটা অপরাধ হয়ে গেছে, জুম্মার নামাজটা আদায় করতে পারিনি। এসে যে এখানে ঘুমাইছি আর আমার ঘুম ভাঙছে 2টার টাইমে ঘুম ভেঙে গেছে। আসলে টাকার কেউ ছিল না আর ঘুমাইছি সারা, যেহেতু জায়গা ছিলাম ঘুমাই গেছি, আল্লাহ মাফ করুক। যাক, আসরের নামাজটা আদায় করলাম, আমরা রেডি হয়ে গেছি, এখন ইনশাল্লাহ রওনা করবো। কুষ্টিয়ায় যে 12 মাইলে রেজাল্টভার গাড়িটা কাজ করতেছে সেটা দেখে তারপর আবার রওনা করব। তো আবার আজকে রাতের একটা যাত্রা শুরু হচ্ছে, দোয়া করবেন এবং শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। কাজ কাম শুরু করে দিয়েছে, ক্যাবিন তো ডাউন দিয়ে দিছে, কাজ কাম করতেছে মিস্ত্রি। বিশ দিনের টাইম নিছে শুনলাম, মিস্ত্রি বলে 20 দিনের টাইম নিছে। পিছিয়েও ওইখানে লাগে গেছে, এটা প্রতিষ্ঠাতে যে বাড়ি খাইছে পিছনে প্রতিষ্ঠাতে। 20 দিন সময় নিচ্ছে, শনিবার দিন কাজ শুরু করবে। তাহলে বড় মাল কি কি লাগতেছে? রেডিওটার আর কি, রেডিওটার যে স্টারিং বক্সের রেডি কিনতে হবে, রেডিওটা কিনতে হবে। বড় খরচের মধ্যে ওই 2টা খরচ। ডাইনে হ্যাঁ, চাপাই সোনা মসজিদ। এই তো অনেকটা চিনি ফেলেছিস, অনেক রাস্তা চিনি ফেলেছিস। টার্মিনাল, বাস ট্রাক টার্মিনাল। যাক, অনেকদিন পরে আমরা আজকে রাজশাহী আসলাম না, অনেকদিন রাজশাহী টিপ নেওয়া হয়নি। দেখা যাক, গাড়িটাকে যে আনলোড করি। প্রথমবার আমিও আসিনি এই রোডে কখনো। 34 নগর আকিজ অটো রাইস মিল নাকি মিল জানি না, আমার চালান আমার কাছে নাই, অন্য গাড়িতে চালান আসতেছে, আমরা মিলের কাছাকাছি চলে আসি। এটাই মনে না ভাই? হ্যাঁ, না রাস্তার মোড়ে ফাঁকা এলাকা, এটাই মিল ভাই, আমি বললাম না এটাই মিল।
আকিজ এসেনশিয়াল, প্রথমবার আসলাম এখানে, দেখি পরিবেশটা কি। আনিসুরকে পাঠাইছি, শুনে এসে জানাক। আলহামদুলিল্লাহ প্রায় 400 কিলো হয়ে গেছে হয়তো বা, মিটারটা আমি সঠিক খেয়াল করিনি, 650-এর মতো ছিল হয়তো বা। গাড়িটা এখানে চাপায় রাখতে বলতেছি, এখানে চাপায় রাখি, গাড়ি চালান নিয়ে আসুক তারপর ঢুকি। তো গেটের পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর। তো ইনশাল্লাহ এখন 4টা বেজে গেছে, রেস্ট নেব। সবাই আমাদের 2 দিনের জন্য অবশ্যই দোয়া করবেন। সকালে গাড়িটা খালি করব, অবশ্যই ভিডিওতে দেখাবো। তাই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। অনেক ক্লান্ত, চালান জমা নিচ্ছে, ভিতরে তো অনেকগুলো গাড়ি সিরিয়াল। আর আমার এই গাড়িতে চালান নিয়ে এসে, এটা হচ্ছে সটিবাড়ি থেকে আসলো, বগুড়ার পাটি ধান কিনছে, কিনে এখানে দিছে আকিজে। তো ওই গাড়িতে চালান দিয়ে দিছে, এখন চালান নিলাম, গেটে জমা করতেছি। আমি তো অনেক আগে আসছি, কিন্তু চালানের কারণে ঢুকতে পারিনি, আমার আগে আরও 3-4টা গাড়ি ঢুকে গেছে ভিতরে। এখন চালান জমা দিয়ে এই গাড়ির সাথে ঢুকতে হবে। ভিতরে তো 1, 2, 3, 4, 5টা 6টা গাড়ির সিরিয়াল আছে সামনে। এখন দেখি কখন খালি হয় পরিস্থিতি, আনলোডটা করতে হবে, এইটা হচ্ছে কথা। ভিতরে ঢুকে একটু সিরিয়ালে সাইড করে দিয়ে একটু ঘুমাইতে হবে, ক্লান্ত লাগতেছে, খুবই ক্লান্ত লাগতেছে। সবাই গাড়িগুলো এখনই খুলে দিচ্ছে, সকালে ফার্স্ট সকালে আনলোড হবে। যেহেতু রাতে খালি হলো না, অপেক্ষায় থাকি, ইনশাল্লাহ সকালে ফার্স্ট সিরিয়াল যেহেতু আমাদের গাড়ি লাগানো আছে, খালি হয়ে যাবে সকালে। মন খারাপ লাগে, তার কিছু কিছু কারণ আছে, যেমন দেখেন গাড়িগুলো আজকে খালি হলো না। আমি তো এখানে এসে 26 নম্বর সিরিয়ালে আটকা পড়ে গেছিলাম। অনেক গাড়ি আনলোড হয়েছে, আমার আগামীকাল সকালে ফার্স্ট সিরিয়াল, ওই যে পিছনে পয়েন্টে লাগানো আছে গাড়ি, ফার্স্ট সিরিয়ালটায় আমার খুব প্রয়োজন ছিল গাড়িটা আনলোড হওয়া, মানে মানুষের টাকা দিতে হবে, কথা দেওয়া ছিল মানুষকে টাকা দিতে হবে, গাড়িটা খালি করে দিতে পারিনি। আর এই সপ্তাহ তো বসে বসেই গেল, দেখতেছেন মানে গত সপ্তাহ থেকে কী বিপদ যাচ্ছে, আর আবহাওয়া খারাপের কারণে আরও খারাপ অবস্থা। তো যাই হোক, লম্বা একটা সফর শেষ হলো, আমাদের আনলোড পয়েন্টে যেহেতু পৌঁছে গেছি, ইনশাল্লাহ সকালে গাড়িটা খালি হয়ে যাবে। তো আপনারা সাথে ছিলেন এই সফরের শেষ পর্যন্ত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখলেন আমার ভিডিওটা, যদি ভালো লাগে একজন ট্র্যাক ড্রাইভারের গল্প, এই সাদামাঠা গল্পই আসলে বাস্তব জীবনটা কেমন সেটা দেখানোর চেষ্টা করি, একজন ট্র্যাক ড্রাইভারের জীবনযাপনটা কেমন হয় সেটা দেখানোর চেষ্টা করি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই অন দ্য ওয়ে 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আর একটা গল্প শুরু করবো, আর একটা সফরে, সেই সময় আবার দেখাবো যে কোথায় আসি, কী অবস্থায় আসি, আর ট্র্যাক ড্রাইভারদের জীবনের গল্প সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।